আজকে আমরা পুনরায় আবার চলে এলাম একটা নতুন টপিক নিয়ে, ক্যান্সার। মূলত আমরা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা যদি টোটাল ভারতবর্ষের পপুলেশন বা পৃথিবীর পপুলেশন দেখি, আজকে কিন্তু ক্যান্সার বেশিরভাগ আক্রান্ত হচ্ছে। আজকে হওয়ার কারণটা কি না, আজকে অ্যাকচুয়ালি আমাদের ক্যান্সার বিভিন্ন কার্সিনোজেনের কন্ট্যাক্টে আমরা আছি। কার্সিনোজেন বলতে কি না, কার্সিনোজেন হচ্ছে অ্যাকচুয়ালি যারা ক্যান্সার সৃষ্টি করে। কারা কার্সিনোজেন? আজকের দিনে আমরা ব্যবহার করছি মাছে ফর্মালডিহাইড ব্যবহার করছি মাছটাকে সংরক্ষণের জন্য। আমরা ইথোফোন ব্যবহার করছি কিসের জন্য? ফলকে পাকাতে ব্যবহার করছি। আমরা ব্যবহার করছি যে পেন্টে ব্যবহার করছি আমরা কি না ভিনাইল, সেটাও কার্সিনোজেন। তাহলে আমাদের চারপাশে কিন্তু কার্সিনোজেন আজকে কিন্তু ভরা। যেরকম আমরা ইভেন আমরা যে আমাদের লাইফস্টাইলে আমাদের কার্সিনোজেনের মানে ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। লাইফস্টাইল বলতে কেউ যদি ওবেস, তার ক্ষেত্রে পসিবিলিটি অনেকটাই বেশি। তাহলে বলছি যে ক্যান্সার আমাদের হওয়ার কারণটা কি? অ্যাকচুয়ালি আমাদের জিনোমে কিছু আছে, যে জিনগুলোকে বলছে প্রোটো অঙ্কোজিন। প্রোটো অঙ্কোজিন যেরকম প্রোটো অঙ্কোজিন ইজিক্যাল টু HER2 MYC, এই ধরনের জিনগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে প্রোটো অঙ্কোজিন। এরকম র্যাস MYC কিংবা হার SRC, এই জিনগুলো অ্যাকচুয়ালি প্রোটো অঙ্কোজিন। এই জিনের কি হচ্ছে, এই কার্সিনোজেনের কন্ট্যাক্টে সে কি করছে, মিউটেশন ঘটিয়ে দিচ্ছে। মিউটেশন ঘটিয়ে দিচ্ছে মানে কি, মানে এর এই জিনগুলো পরিবর্তন ঘটাচ্ছে। যে পরিবর্তনের জন্য কি হচ্ছে, এই জিনগুলো পরিবর্তন হলে কি করে অ্যাকচুয়ালি, যারা তোমরা স্টুডেন্ট শুনছো তারা বুঝতে পারবে। কোষের একটা কোষ যখন বিভাজিত হয়, কোষ চক্র সম্পন্ন হয়। এই কোষ চক্রে কি আছে না, চেক পয়েন্ট আছে। চেক পয়েন্ট কোথায় কোথায় থাকে না, G1S চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট, MM চেক পয়েন্ট। এই চেক পয়েন্টগুলো কি করে না, চেক করে কি না ডিএনএ এর কোনো ড্যামেজ আছে কিনা, ডিএনএ কন্টেন্ট ঠিক আছে কিনা, সেল অর্গানেলিস সেইভাবে ডিভাইড করেছে কিনা, এগুলো কিন্তু তারা যাচাই করে। এবার কি না, এই জিনগুলো যদি আমার মিউটেশন হয়ে যায় তাহলে কিন্তু ওর কোষ সেল ডিভিশনের হচ্ছে স্পিডটা বেড়ে যাবে। তাহলে স্পিড বেড়ে গেলে কি হচ্ছে, আনকন্ট্রোল সেল ডিভিশন। চেক পয়েন্ট তখন কিন্তু আর সেই কন্ট্রোলটা ঠিক করতে পারবে না। তাহলে প্রোটো অঙ্কোজিনের মিউটেশন হলেই কি আমার এরকম ক্যান্সার হইতে পারে? তাহলে একটা সম্ভাবনা বাড়ছে কি না হচ্ছে বিনাইন টিউমার হওয়ার। অর্থাৎ এই ধরনের প্রোটো অঙ্কোজিন কিন্তু টোটালি ক্যান্সারিয়াস করতে সেই অর্থে পারবে না। বিনাইন টিউমার করে, বিনাইন টিউমার বলতে একটা রিজিওনাল আনওয়ান্টেড হচ্ছে একটা সেল গ্রোথ, আনওয়ান্টেড, সেখানে ও সেল স্পিড আপ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেল ডিভিশন স্পিড আপ হচ্ছে। ওরা আসলে অ্যাকচুয়ালি একটা ক্যাপসুলের মধ্যে থাকে, যে ক্যাপসুলের মধ্যে থাকার জন্য অ্যাকচুয়ালি কি হচ্ছে, সেই মেটাস্টেসিস অর্থাৎ সেল ছড়িয়ে পড়ে না, আনওয়ান্টেড যেগুলো অ্যাবনর্মাল সেলগুলো ছড়িয়ে পড়ে না। কিন্তু যদি আমাদের একরকমভাবে টিউমার সাপ্রেসার জিন থাকে, কোথায় না টিউমার জিনোমেও টিউমার সাপ্রেসার জিন থাকে। টিউমার সাপ্রেসার জিন ব্রেস্ট মানে BRCA1, BRCA2, P53 জিন, রেটিনোব্লাস্টোমা জিন, এগুলো টিউমার সাপ্রেসার জিন। টিউমার সাপ্রেসার জিন কি করবে, টিউমার ফরমেশন হতে পারে। দুটো একসঙ্গেই যদি আমার মিউটেশন হয়ে যায়, অর্থাৎ কি হচ্ছে প্রোটো অঙ্কোজিনও মিউটেশন হয়ে গেল এবং টিউমার সাপ্রেসার জিনও মিউটেশন হয়ে গেল, তাহলে কিন্তু ক্যান্সার হওয়াটা অ্যাকচুয়ালি কোনো আর একবারে সুনিশ্চিত বডিতে ক্যান্সার হবে। অ্যাকচুয়ালি হিউম্যান বডিতে আমাদের 100 টাইপস অফ ক্যান্সার পাওয়া যায়। সেই 100 টাইপ অফ ক্যান্সারের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সার কিন্তু আজকের দিনে যেটা পাওয়া যায় সবচেয়ে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের পরেই কিন্তু রয়েছে কি হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। তাহলে সার্ভাইকাল ক্যান্সারের উপরে আজকে একটু আলোচনা করব। সার্ভাইকাল ক্যান্সার অ্যাকচুয়ালি কি, আমাদের যে সার্ভিক্স রয়েছে হিউম্যান ফিমেলের মধ্যে, যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে অর্থাৎ জননতন্ত্রের মধ্যে যে লোয়ার ইউটেরাসে যে একেবারে ন্যারোয়িং পার্টটা, দ্যাট ইজ দ্য সার্ভিক্স। সার্ভিক্সে কি হয়, একটা ভাইরাস অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তার 200 রকমের বেশি স্ট্রেন, মেনলি HPV-16, HPV-18 এরা যখন আক্রমণ করে তখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হিউম্যান ফিমেলের ক্ষেত্রে না সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার তাহলে এটা অ্যাকচুয়ালি ভাইরাসের কারণে, আগেরগুলো আলোচনা করছিলাম কি হচ্ছে না হচ্ছে কার্সিনোজেনের কারণে হয়, এখানে তাহলে ভাইরাসের কারণেও অ্যাকচুয়ালি হচ্ছে ক্যান্সার হতো। ইয়াস, ক্যান্সার হতে পারে।
যেরকম আমাদের হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাসের জন্য কিন্তু আবার লিভারের ক্যান্সার হয়। একই রকম ক্যান্সার হয় আর একটা ব্যাকটেরিয়ার কারণে স্টমাক ক্যান্সার হয়, হেলিকোব্যাক্টর পাইলোরি। তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তাহলে অ্যাকচুয়ালি এটা আক্রমণ হলে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান পপুলেশনে সেকেন্ড মোস্ট হচ্ছে এই ধরনের হচ্ছে আজকের দিনে টোটাল যে ক্যান্সার দেখা যাচ্ছে তার 7% ক্যান্সার কিন্তু হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য হচ্ছে। এই ভাইরাস কি করছে অ্যাকচুয়ালি না, সার্ভিক্সে গিয়ে আমার হচ্ছে ডিএনএ কে হচ্ছে কি করছে, মিউটেশন ঘটিয়ে দিচ্ছে। মিউটেশন ঘটিয়ে দিলে কি হবে না, মিউটেশন অ্যাকচুয়ালি হচ্ছে কোথায়, পরিবর্তনটা হচ্ছে E6 বা E7 এ এই জিনটা। এই জিনটা কার মিউটেশন এর হচ্ছে না, এটা হচ্ছে ভাইরাসের জিন। এই জিনটা কি করছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের টিউমার সাপ্রেসার জিন কিংবা হচ্ছে কার না প্রোটো অঙ্কোজিনের মিউটেশন ঘটিয়েছে, যার ফলস্বরূপ আনকন্ট্রোল সেল ডিভিশন হচ্ছে। তাহলে এই যেটা যেটা আমরা বলছি ভাইরাসের এগেনস্টে, তাহলে কি আমরা এটাকে রুখিয়ে দিতে পারবো? যেগুলো ভাইরাল ক্যান্সার, যেগুলো অ্যাজ ইউজুয়াল ক্যান্সার, যেরকম হেপাটাইটিস বি কিংবা হেপাটাইটিস বির জন্য বি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস কিংবা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসকে ভ্যাকসিনের মাধ্যমে আর্লি স্টেজে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে কিন্তু আমরা রুখে দেওয়া সম্ভব। তাহলে কোন স্টেজে কিরকম এই ভ্যাকসিনটা নেব না, ভ্যাকসিনটা নেওয়া যায় অ্যাকচুয়ালি হচ্ছে একবারে আর্লি এজে আপ টু 16 এজের মধ্যে আমাদেরকে নিতে হবে, 16 বা 14 এজের মধ্যে। তাহলে 14 এজের মধ্যে দিলে 2টো ডোজ নিতে হবে, 14 থেকে 27 এর মধ্যে হলে 3টা ডোজ নিতে হবে। এই ডোজটা নিতে হবে, প্রথম হচ্ছে যে ডোজ নেব তার 1 মাসের মধ্যে আর একটা ডোজ, আর তার 6 মাসের মধ্যে আর একটা ডোজ। 27-এর পরে আপ টু হচ্ছে কিন্তু প্রায় 46-47 পর্যন্ত নেওয়া যেতে পারে, তখন ডাক্তারের পরামর্শ, তবে এফিসিয়েন্সি কমে যাবে। তাহলে আমরা যে ক্যান্সারকে আমরা রুখে দিতে পারি কার মাধ্যমে, ভ্যাকসিনের মাধ্যমে, তাহলে তাকে তো আমরা ভ্যাকসিন আকারে নিতেই হবে। কারণ প্রিভেনশনটা অনেক বেশি হচ্ছে, অনেক ডিজিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো কেন, তার আগে আমি প্রিভেনশন করে নেব। তাহলে প্রিভেনশন করতে পারি। তাহলে আজকের সোসাইটিতে সার্ভাইকাল ক্যান্সারকে, তাহলে এই সার্ভাইকাল ক্যান্সারকে তাহলে ডিটেকশন আমরা কি করে করব না, আমরা ডিটেকশন করব সার্ভিক্সের স্মিয়ার নিয়ে। স্মিয়ার বলতে আমরা সেখান থেকে মিউকাস নিয়ে নেব। কিভাবে নেব, জাস্ট হচ্ছে সার্ভিক্সকে ওপেন করা হবে, ভ্যাজাইনাকে ওপেন করে হচ্ছে সার্ভিক্সের অঞ্চল থেকে আমরা মিউকাসটা নেব। মিউকাস নিয়ে প্যাপ স্মিয়ার টেস্ট করব। প্যাপ বলতে কি, একটা হচ্ছে একটা পিগমেন্ট, যেটা হচ্ছে কি বলা হচ্ছে একটা মাল্টিক্রোমাটিক একটা পিগমেন্ট। এ কি করবে, আমরা নিয়ে কি করব, স্লাইডে নেব। স্লাইডে নিয়ে কি করব, অ্যাকচুয়ালি স্লাইডে নিয়ে তাকে দেখার চেষ্টা করব যে তার সেল ভলিউম ঠিক আছে, অর্থাৎ কি না সাইটোপ্লাজম নিউক্লিয়াসের রেশিও ঠিক আছে। নর্মাল সেলের ক্ষেত্রে এই রেশিওটা রাখবে 1:3। যদি এই রেশিও কমে যায় 1.2 বা 1.1 এ নেমে আসে, দ্যাট ইজ দ্য ক্যান্সারিয়াস। আমি বোঝার চেষ্টা করব যে ইনফিল্ট্রেশন হচ্ছে কিনা, সেলগুলো হচ্ছে ঢুকে পড়ছে অন্য সেলের মধ্যে কিনা। তাহলে এখান থেকে আমি ডিটেক্ট করতে পারি অ্যাকচুয়ালি হচ্ছে কি প্যাপ স্মিয়ার টেস্ট থেকে আমরা ডিটেক্ট করতে পারি সার্ভিক্স অঞ্চলে ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার হয়েছে কি হয়নি, সেটাকে আমরা ডিটেক্ট করতে পারবো। এবার ডিটেক্টটা এইভাবে করা যেতে পারে। আরো কিভাবে ডিটেক্ট করা যেতে পারে না, আর একটা হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ডিএনএ টেস্ট, এটার মাধ্যমেও করা যেতে পারে। তবে এই টেস্টগুলো অত্যন্ত কস্টলি, তাই আমরা এই টেস্টের বাদ দিয়েও আর একটা টেস্ট হয়, বায়োপসি টেস্ট হয়, যেটা কোলিওস্কপি বলা আছে। কোলিওস্কপি বলা আছে, সে সার্ভিক্স অঞ্চলে বায়োপসি করতে হবে। তাহলে আমরা এই টেস্টের মাধ্যমে যদি আর্লিতে ডিটেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমার কিন্তু রিকভারি কিন্তু অনেকটা কিন্তু ভালো হতে পারে। অর্থাৎ আমি যদি আক্রান্তও যদি হয়ে যায়, যদি ক্যান্সারিয়াস ডিটেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমি সহজে সেখান থেকে রিকভারি করতে পারি। এটা একটা ইন্ডিকেটর আছে, CIN1 বলে, 1 হয়, 2 হয়, 3 হয়, সার্ভাইকাল ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লাসিয়া। যদি আমার আর্লি স্টেজ হয় তাহলে CIN1, তাহলে আমার রিকভারি রেট হচ্ছে বাড়বে। CIN2 তাহলে আমার রিকভারি রেট একটু কমবে, 90-80-তে চলে। CIN3 তাহলে আমার রিকভারি রেটটা অনেকটা কমে যাবে। তাহলে যাকে আর্লি স্টেজে ডিটেক্ট করা যাবে
তার টেস্ট আছে, আমরা প্রতি 3 বছর অন্তর টেস্টের জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে। এটা মেনলি বেশি দেখা যায় 25 থেকে একবার 55 এজের মধ্যে। এই সময় অ্যাকচুয়ালি সেক্সুয়াল কন্ট্যাক্ট যত বাড়ে তত এই ধরনের ভাইরাসের কিন্তু ট্রান্সমিশন হওয়ার প্রবণতা বাড়ে। একই রকমভাবে আজকের দিনে সবচেয়ে বেশি সোসাইটিতে আর একটা যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। অত্যন্ত একটা খারাপ ক্যান্সার, সেটা আমাদের নিজের কারণে আমরা ডেকে আনি। আজকে আমরা প্রেগনেন্সিকে রোধ করার জন্য ইনজেক্টেবল প্রোজেস্টেরন নিই, নরপ্ল্যান্ট নিই, ইমপ্ল্যানন নিই, প্রোজেস্টেরন স্টিককে ব্যবহার করি, তাহলে ইনজেকশন আকারে নিতে পারি। তাহলে এই যে আমরা কন্ট্রাসেপশন হয়তো রুকিয়ে দিচ্ছি, কিন্তু হঠাৎ করে আমার বডিতে প্রোজেস্টেরন, ফিমেলের প্রোজেস্টেরন বেড়ে যাওয়ার জন্য ইস্ট্রোজেন কখনো কখনো আমরা পিলের মাধ্যমেও নিই। সেই পিলের মাধ্যমে নিলে কি হবে না, আনওয়ান্টেডলি ব্রেস্টের মধ্যে থাকা ডাক্ট এবং যে গ্ল্যান্ডগুলো আছে, অ্যালভিওলাইগুলো আছে, যেখান থেকে অ্যাকচুয়ালি মিল্ক সিক্রিশন হয়, সেগুলো গ্রোথ হয়ে যায়। গ্রোথ হয়ে গেলে কি হবে না, হচ্ছে অ্যাকচুয়ালি হরমোনাল ইনব্যালেন্স হলে অ্যাকচুয়ালি ব্রেস্ট ক্যান্সার। শুধু হরমোনাল আমরা ওবেস হলেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের পসিবিলিটি বাড়ে। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, যাদের ক্ষেত্রে ওভারিতে সিস্ট হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আজকে এই ব্রেস্ট ক্যান্সার অ্যাকচুয়ালি আবার কিছু ক্ষেত্রে জেনেটিক্যালও হয়। ব্রেস্ট ক্যান্সার যে জিনটার কথা বলছিলাম, BR ব্রেস্ট ক্যান্সার CA 1 জিন এবং 2 জিন, এটা যদি বংশ পরম্পরায় কারো থেকে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আসতে পারে। এগুলো টিউমার সাবপ্রেসার জিন, এর মিউটেশন হলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তাহলে ব্রেস্ট ক্যান্সার আজকে অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা লাইফস্টাইল, ওবেস হয়ে গেল। ওবেস হলে আমাদের কিন্তু বডিতে কিন্তু ইনফ্লামেশন বেড়ে যায়। ওবেস হলে একটা সাইটোকাইন আমাদের বডিতে রিলিজ হয়, TNF আলফা, ইন্টারলিউকিন 6। যত ইনফ্লামেশন সেলে বাড়বে, ডিএনএর পরিবর্তন হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তাহলে আমাদেরকে বডি ওয়েটটাকেও হেলদি রাখতে হবে এই ক্যান্সারকে রুখে দেওয়ার জন্য। ব্রেস্ট ক্যান্সার আজকের দিনে টোটাল আমাদের ইন্ডিয়ান পপুলেশনে যা ক্যান্সার দেখা যাচ্ছে তার মধ্যে সবচেয়ে কিন্তু ক্যান্সার বেশি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, তারপরে সেকেন্ড মোস্ট হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। তাহলে এই ক্যান্সারগুলো আমাদের কিছু সচেতনতা এই ক্যান্সার কিন্তু রুখে দিতে পারে। আজকে ক্যান্সারের ট্রিটমেন্ট যেগুলো হয়ে থাকে, কমন ট্রিটমেন্ট, সেগুলো অনেকটা কস্টলি। আজকের দিনে প্রথমে কি করা হচ্ছে, ডিটেকশন হচ্ছে, ডিটেকশন বায়োপসির দ্বারা ডিটেকশন হচ্ছে, এক্সরে, সিটি স্ক্যান ইত্যাদি করে, MRI করে আলটিমেটলি বায়োপসির দ্বারা ডিটেকশন হচ্ছে। বায়োপসির দ্বারা ডিটেকশন হওয়ার পরে যখন ডিটেকশন হলো, প্রথমে কেমো দেওয়া হচ্ছে। কি ধরনের হচ্ছে ক্যান্সার তার উপর ডিপেন্ড করছে। প্রথমে কেমো দেওয়া হচ্ছে, কেমো দেওয়ার পরে কি করা হচ্ছে না, কেমো দেওয়ার পরে তাকে হচ্ছে যেটা অ্যাবনর্মাল সেলের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। তারপরে সার্জারি করা হচ্ছে, আবার কেমো দেওয়া হচ্ছে। কেমোর সাইড প্রচন্ড পরিমাণ বেশি। আজকের দিনে ইমিউন থেরাপি করা হচ্ছে, ইমিউনিটিকে বুস্ট আপ করে দেওয়া হচ্ছে। রিসেন্টলি মাস 6 আগে পাবলিশ হয়েছিল, রাশিয়া mRNA ভ্যাকসিন আবিষ্কার করেছে। অ্যাকচুয়ালি যে কনসেপ্টটার উপরে ওই ভ্যাকসিনটা, ওটা হচ্ছে mRNA ভ্যাকসিন, মানে আমার বডিতে mRNA কে প্রবেশ করিয়ে দিয়ে আমার বডি থেকে কি করা হচ্ছে না, যে প্রোটিন তৈরি করেছে সেটাই অ্যান্টিজেন রূপে কাজ করছে। সেই অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের অ্যাকচুয়ালি বুস্ট আপ করে দেওয়া হচ্ছে। কি করে দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি বুস্ট আপ, অর্থাৎ হচ্ছে ইমিউনিটিকে বুস্ট আপ করে দেওয়া হচ্ছে। বুস্ট আপ করে দিলে টি সেলের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন আনওয়ান্টেড যে সেলগুলোকে টি সেল হচ্ছে কি করাচ্ছে না, হচ্ছে খুঁজে খুঁজে মেরে ফেলছে। মানে আফটার, ওটা দেখা গেছে এখনো ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে, দেখা গেছে যে আফটার রোগের বহিঃপ্রকাশ হওয়ার পরেও মেটাস্টেসিস হয়ে গেছে, তখন থেকেও একবার রিকভারি করে নেওয়া সম্ভব। অদূর ভবিষ্যতে হয়তো এই ধরনের ভ্যাকসিন আমাদের রিকভারি 100% রিকভারি করিয়ে আনবে। তাহলে ভ্যাকসিন তো রিকভারি করছে, কিন্তু আমাদের লাইফস্টাইল যদি না চেঞ্জ করি, কিন্তু ক্যান্সার প্রতিটা বাড়িতে। আজকে সোসাইটিতে দেখতাম যে বাইরে শহরাঞ্চলে ক্যান্সার, এখন গ্রামে গ্রামে। এই যে ক্যান্সারের ট্রিটমেন্ট লাখে, যেরকম আমাদের একটা ক্যান্সার হয় ব্লাড ক্যান্সার, সেই সময় WBC বেড়ে যায়। WBC বেড়ে যায় কেন
না একেবারে আমাদের যে বড় বড় বোন রয়েছে ফিমার হিউমেরাসের এপিফাইসিস অঞ্চলে, সেখানে কি হচ্ছে না সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি জিনের মিউটেশন হচ্ছে, যার ফলে ডব্লিউবিসির কনসেন্ট্রেশন বাড়ছে। ডব্লিউবিসির কনসেন্ট্রেশন বাড়ছে মানে প্লেটলেট আরবিসির সংখ্যা কমে যাবে। প্লেটলেট আরবিসির সংখ্যা যেই কমবে সঙ্গে সঙ্গে ব্লাডটা হচ্ছে কি হচ্ছে প্রথমে অ্যানিমিক হবে, ডব্লিউবিসি অত্যন্ত কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার জন্য ব্লাডের ডেন্সিটিও বেড়ে যাবে, কোষে কোষে অক্সিজেন পৌঁছাবে না, প্লেটলেটের সংখ্যা কমে গেলে রক্তক্ষরণের সমস্যা হবে, তাহলে আলটিমেটলি মানুষ মারাও যাবে। তাহলে এক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট পদ্ধতি, বিভিন্ন ক্যান্সার বিভিন্ন রকম ট্রিটমেন্ট পদ্ধতি, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট 30-40 লাখের খরচ। তাহলে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে ক্যান্সারকে রুখে দেওয়ার জন্য যে প্রিকশন নেওয়া যায় সে প্রিকশন নিয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করব। নমস্কার।